উপস্থিত হয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। অবশ্যই কিন্তু আজকে দিনটি আমাদের কাছে ভীষণভাবে স্পেশাল। কেমন আছেন, ভালো থাকুন, সুস্থ থাকার উপায় এবং মিনিংফুল ওয়ে আউট নিয়ে আরো আরেকবার চলে আসলাম শুধুমাত্র আপনাদের জন্যই ডক্টর স্পেশাল এপিসোড। এবং তার জন্য কিন্তু আমরা সকলেই জানি যে বহাল তবিয়তে থাকতে গেলে অবশ্যই কিন্তু ডক্টর স্যারের অনুষ্ঠান দেখতেই হচ্ছে। প্রত্যেক শনিবার বিকেল 4টার সময় লাইভ স্টুডিওতে যিনি উপস্থিত থাকেন তিনি হলেন আমাদের অভিজ্ঞ ডক্টর স্যার ডক্টর কনিষ্ক সরকার, বিশিষ্ট চিকিৎসক, প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। তার কথা শুনে চলাটা ভীষণভাবে দরকার। এই বিষয়টির প্রতি কিন্তু আমরা সকলেই অবগত হয়ে থাকি এবং প্রত্যেক সময় কিন্তু তিনি নানান ধরনের থিসিস, নানান ধরনের টপিকস এবং কি করে রোগ নিরাময় করা যায়, কি করে ট্রিটমেন্টের প্রসিডিউরের মাধ্যম দিয়ে আপনাদেরকে উপশম করা যায়, সবটুকু কিন্তু যিনি জানান দেন তিনি হলেন ডক্টর কনিষ্ক সরকার। আজকেও একই নিয়মে কোনো না কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রত্যেক এপিসোডে যেভাবে করে থাকি। তারপরেই কিন্তু আমরা জানতে পারি যে কিভাবে ট্রিটমেন্ট হলে আমরা সুস্থ স্বাভাবিক হয়ে উঠব, কিভাবে ট্রিটমেন্টের প্রসেস যদি আমাদেরকে দ্রুত গতিতে আরোগ্য লাভের মধ্যে নিয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু আমরা শারীরিকভাবে লাভবান হব। এইভাবেই বিধ্বস্ত মন নিয়ে থাকতে কারোর ভালো লাগে না। এবং শুধু তাই নয়, এখন কিন্তু একটা ফেস্টিভ মুডে আমরা রয়েছি। দুর্গাপুজো বলে কথা, বাঙালিদের জন্য কিন্তু এই পুজো আচার এই প্রত্যেক বছরে যেভাবে নিয়ম অনুসারে হয়ে থাকে সেটার জন্য কিন্তু আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি। এবং শুধু তাই নয়, বাইরে থেকেও কিন্তু অনেকে ঘরে ফিরে আসেন এই সময়টিতে। এবং তার সঙ্গে সঙ্গে পেট পুজো থেকে শুরু করে প্যান্ডেল হপিং থেকে শুরু করে এবং পাশাপাশি সাজ রব সব দিক থেকে কিন্তু আমাদের এই অনুষ্ঠান নিজের মতন করে সেজে উঠেছে। আমরা জানি যে আপনারা সকলে আনন্দ করতে চান এবং উত্তালের সঙ্গে নিজেরা নিজেদের মতন করে মেতে উঠবেন। সবটুকু প্রয়োজন, সবটুকু দরকার, সেই জন্য কিন্তু শরীরটাকেও ভালো রাখতে হচ্ছে। কিন্তু অনেক সময় কি হয় যে এই যে পুজোর সময় আমরা কিন্তু একটু অনিয়ম করে ফেলি আমাদের লাইফস্টাইলে, কারণ কোন রকম ভাবে যে ডায়েট ফলো করি আমরা, সেটা কিন্তু পুজোর সময় কিন্তু একেবারেই করা চলে না, সেটা আমরা করিও না। তার ফলে কি হয়, প্রচুর জাঙ্ক ফুড, স্ট্রিট ফুড, নানান রকম আমাদের খাদ্য সামগ্রী যখন আমাদের ইনটেক করতে হয় তার পরের মুহূর্তে কিন্তু অনেক সময় শরীরটা খারাপ হয়ে যায়। তাই প্রপার মেডিকেশন নেওয়াটা কিন্তু ভীষণভাবে দরকার। এবং পাশাপাশি এই সময়টির জন্য আরেকটি বিষয় উল্লেখ করব, সেটা হচ্ছে বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু সর্বত্র সব জায়গায় হচ্ছে। সেই জন্য অনেকে যারা অ্যাজমা, যাদের ব্রঙ্কাইটিস বা যাদের নানান রকম হাঁপানির সমস্যা রয়েছে বা নানান রকম ফিভার, কোল্ড, এই কাফ সবকিছুর জন্য যারা অসুস্থ বোধ করেন বা অস্বস্তির মধ্যে থাকেন, তাদের জন্য বলবো এসি পয়েন্টটাকে একটু কমিয়ে রাখুন, কারণ সামনে পুজো। পুজো মানে হই হই করে সেলিব্রেশন করার সময়, সেই কারণে কিন্তু অবশ্যই আমরা চলে এসেছি। এবার আমরা চলে আসবো যে ডক্টর স্যার আজকে কি নিয়ে কথা বলবেন। প্রত্যেকটি প্রোটেকশন, প্রিকশন, কনসিয়াস থাকাটা ভীষণভাবে দরকার। অ্যাওয়ারনেস ছড়াতেই তো তিনি তার মতন করে চলে আসেন এবং আমাদেরকে সুন্দরভাবে যাতে আমরা জীবনযাপন করতে পারি সুস্থভাবে, তার জন্য কিন্তু তিনি অ্যাপ্লিকেবল বরাবরই আমাদের জন্য। এবার চলুন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো ছোট্ট করে বলে রাখি। আমরা গতদিন আলোচনা করেছিলাম মাইটোকন্ড্রিয়া জনিত এনার্জি সিস্টেম এবং তার সাথে প্যানক্রিয়াসের যোগাযোগ। পাশাপাশি প্যানক্রিয়াস, ইনসুলিন এসবের সাথে হার্টের রোগের কিন্তু যোগসূত্র রয়েছে, ইন্টারলিঙ্ক রয়েছে, কানেকশন রয়েছে এবং তার জন্য কিন্তু আমাদের নানান ধরনের অসুখ ব্যাধি কিন্তু দেখা যায়। কিভাবে হার্ট ডিজিজ হচ্ছে সেগুলো জানানোর জন্য অবশ্যই ডক্টর স্যার রয়েছেন। চলুন আমরা তার কাছ থেকে শুনবো এবং তার পরের পদক্ষেপ কি হতে পারে সবটুকু বলবেন আমাদের ডক্টর স্যার। আগাম শুভেচ্ছা ডক্টর স্যার আপনাকে। এবং অবশ্যই কিন্তু আমরা চাই যে আপনারা সকলে, আমরা সকলেই যাতে ভালো থাকতে পারি, তার যে একটা নিমিত্ত চেষ্টা আপনি করেন, সেটার জন্য আপনাকে বিগ থ্যাংক ইউ। নমস্কার। আমার সমস্ত অতি প্রিয় দর্শক শ্রোতী মণ্ডলী, সবার জন্য আগাম দুর্গাপুজোর শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা বলার আগে দুটো বিষয়ের একটু অবতারণা করে নিই। কারণ ছোটবেলা থেকে, মানে আমিও যখন ছোট ছিলাম তখন ওই মহালয়ার পরে শুনতাম দেবীপক্ষ শুরু হলো, পিতৃপক্ষ শেষ হলো। এখনকার দিনের যারা কম বয়সী আছো তোমরা, তোমাদের মনেও যারা একটু জিজ্ঞাসু প্রশ্ন আসতে পারে, তো এটা একটু জেনে নেবে যে দেবীপক্ষ বলতে কি আমরা মনে করি। কারণ আজকের দিনে এই যে ক্ষেত্রে আমাদের কলকাতায় আরজিকর মেডিকেল কলেজে এরকম জঘন্য একটা ঘটনা ঘটেছে, আমাদেরই ঘরের একটি মেয়ে যে অতিশয় মেধাবী ছাত্রী, ডাক্তার, এবং তার উপর যা নির্যাতন হয়েছে, সেক্ষেত্রে দেবীপক্ষের সম্পর্কে একটু জানা এবং এই যে দুর্গাপুজোর আগে যে এই কদিন দেবীপক্ষ শুরু হয়, মানে আমরা দুর্গাপুজো ষষ্ঠীর বোধন থেকেই শুরু করতে পারি, ভাবতে পারি, তো সেই জানাটা দরকার। মানে কিভাবে আমাদের শাস্ত্রে মেয়েদের সর্বাপেক্ষা সর্বোপরি স্থান, সবার উপরে স্থান দেওয়া হয়েছে। সব থেকে
সমস্ত দেবতারা দেবী দুর্গাকে অসুর নিধনের জন্য এক একজন দেবতা এক এক রকম অস্ত্র দিয়েছেন, এটা এক একটা প্রতীক, এবং সেই অস্ত্রের বলে বলিয়ান হয়ে দেবী দুর্গা অসুর নিধন করেছিলেন। প্রার্থনা এই যে যত তাড়াতাড়ি সম্ভব, দুর্গাপুজোতে আমরা নিশ্চয়ই আছি, দুর্গাপুজো তো করবই, কিন্তু তার সাথে আমাদের মনের কোণে যেন এটা থাকে যে আমাদের বাড়ির ওই মেয়েটির ওপর যা অত্যাচার হয়েছে, যে জঘন্যভাবে তাকে অত্যাচার করে খুন করা হয়েছে, যারা করেছে, যে করেছে এবং যারা মদত দিয়েছে, যারা আড়াল করতে চাইছে, যারা দোষীকে আরো প্রমোশন দিয়েছে, সবাই যেন বিচারের আওতায় আসে এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেন অসুর নিধন আমাদের সামনে দেখতে পাই। এই প্রসঙ্গ বলার ছিল বলে বললাম। আর দ্বিতীয় একটি কথা, দুর্গাপুজোর সাথে তো সবার একটা আনন্দ করার ব্যাপার জড়িত আছে। এখানে যেন আমরা একটু মনে রাখি যে হয়তো হতে পারে যে আমাদের প্রপার কলকাতার এই এখন মাল্টি স্টোরি বিল্ডিং টিল্ডিংগুলো হয়ে গেছে, ওর মধ্যে থাকলে লোকে বুঝতে পারে না, কিন্তু একটু বাইরে আসলেই বুঝতে পারবেন এখনো কিছু লোক আছে যাদের আমাদের দিক দিয়ে সবার উচিত যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, যাতে তারাও দুর্গাপুজোর যে উৎসবের দিকটা আছে সেটা পালন করতে পারে। নতুন জামা কাপড়, খাবার দাবার এবং এই বন্যা পরিস্থিতি যা হয়েছে তাতে বিভিন্ন জায়গায় মানে মানুষ আনন্দে নেই, আনন্দ করার মতো অবস্থাতেই নেই। কিভাবে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি, কতটা কি করতে পারি, এটা যেন সবার মনের ভেতরে থাকে এবং যথাসাধ্য, বিরাট বড় করে কিছু না, এক একজন তার যেটুকুনি সাধ্য সেটুকুনি যদি করেন, আশা করি আমরা সবাই মিলে এই দুর্গাপুজোর আসল পুজোর অংশগ্রহণ সেটা করতে পারবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমৃদ্ধ হবেন, পুজো খুব ভালোভাবে কাটাবেন, এই ইচ্ছে জানিয়ে আজকে আমি আমার এই ডাক্তারি সংক্রান্ত বক্তব্য শুরু করব এবং খুব গোলমেলে। আজকে ঠিক যে জায়গাটা গতদিন শেষ করেছিলাম, আমি একবার মনে করিয়ে দেবো যে কি নিয়ে আমি গতদিন বলতে শুরু করেছিলাম, যখন আমার সময় শেষ হয়ে যায় আর কি। গতদিন আমি মূলত বলতে চেয়েছিলাম যে আমাদের যে হার্টের অসুখ হয় তার সাথে আমাদের পেটের অসুখের একটা খুব দৃঢ় যোগসূত্রতা আছে, এবং সেটা বলতে গিয়ে আমি একদম মাইটোকন্ড্রিয়াল লেভেলে, মানে আমাদের আমরা যে খাওয়া দাওয়া খাই তার থেকে যে এনার্জি, শক্তি আমরা পাই, সেই শক্তিটা কিভাবে দেহ পায় সেইটা নিয়ে বলতে গিয়ে আমি মাইটোকন্ড্রিয়ার কথা বলেছিলাম এবং উদাহরণ দিয়েছিলাম এগুলো একটা রিচার্জেবল ব্যাটারি এই বলে। এবং তখন আমি এটা বলেছিলাম, আমরা যখন খাবার দাবার খাচ্ছি তার মধ্যে যে প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট, এগুলো সমস্ত আমাদের অন্ত্রে, আমাদের ইন্টেস্টাইনে বিভিন্ন জায়গায় অ্যাবজর্ব হয়। তো অ্যাবজর্ব হতে হলে আমরা যখন খাচ্ছি তখন তো তাতে লেখা থাকে না যে আমি এতটা প্রোটিন খাচ্ছি, এতটা কার্বোহাইড্রেট খাচ্ছি, আলাদা করে খাইও না, সব একসাথে মেশানো থাকে। তো আমাদের মূলত লিভারের এবং প্যানক্রিয়াস থেকে এনজাইম বেরোয় যারা কিনা ওইগুলোকে আলাদা করে, এটাকে খাবার হজম করা বলে আর কি। তো আপনি যে খাবার দাবার খান সেটা থেকে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস, মাইক্রোনিউট্রিয়েন্টস, এই সমস্ত গুণ আলাদা আলাদা করে। তো এর মধ্যে থেকে এনার্জির যে ব্যাপারটা সেটা মূলত কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট এই থেকে আসে, এবং সেটা আবার কিভাবে পরিবর্তিত হয় বলবো, একটা ফোন নিয়ে নেবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। আমি সুশীল রায় বলছি। হ্যাঁ বহরমপুর থেকে। হ্যাঁ সুশীল বাবু বলুন। বলছি আমার দিন দিন ওজনটা খুব বৃদ্ধি পাচ্ছে, মানে অনেক হেভি ওয়েট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা নিয়ে খুব সমস্যায় রয়েছে, যার ফলে আর কি প্রোগ্রামটা দেখতে একটু ফোন করলাম জানার ব্যাপারে। আমি থাইরয়েড, সুগার টেস্ট করিয়েছি, সবই ঠিকই আছে। আপনার বয়স কত? বয়স 30। আপনার তাহলে শেষ রেকর্ডেড ওয়েট, মানে লাস্ট যে ওজন নিয়েছেন সেটা কত? 85
5. আপনার হাইট মানে আপনার উচ্চতা কত? 5 ফুট 6 ইঞ্চি। হ্যাঁ, না না, তাহলে একটু ওজনটা বেশি আছে তো। তো আমি শেষ যখন বহরমপুর গেছি তখনও তো দেখেছি অনেক খেলার মাঠটা ফাঁকা জায়গা রয়েছে। আপনি বিকেলবেলা খেলতে বেরোন না, বা গঙ্গার ধারে হাঁটা? না, ওটা তো কাজের ব্যস্ততার জন্য এইগুলো করে ওঠা হয় না, মানে সময় পাওয়া যায় না, যার ফলে এই জিনিসটা হয়ে ওঠে না। ও আচ্ছা, আর একটা প্রশ্ন করব, একটু উত্তর দেবেন। আপনার সকালে জলখাবারে কি খান? জল খাবার কিছুই খায় না। ও, তার মানে কি একই সাথে মানে লাঞ্চ এবং জলখাবার একবারই নেন? হ্যাঁ, একবারে লাঞ্চ করি। আচ্ছা, মানে বাড়ির রান্না ভাত টাত খেয়ে কাজের জায়গায় যান, তাই তো? বুঝলাম, ঠিক আছে। তো যেহেতু আপনি যে প্রশ্ন করেছেন, এই প্রশ্ন প্রচুর মানুষের, এই চেহারা মোটা হয়ে যাওয়ার প্রবলেম আছে। আমি খাবার তো পরিমাণে কমই খাই। ধরতে গেলে আমি লাঞ্চটা মানে স্কিপ করে, সরি ব্রেকফাস্টটা স্কিপ করে লাঞ্চ করছি, সেক্ষেত্রে তো খাবার অনেকটা গ্যাপ করে খাচ্ছি, তারপরে একেবারে ডিনার করছি। ধরতে গেলে দিনে 2 টাইম খাচ্ছি, মিডিল একবার চাটা খেলাম, তাতেই দেখছি শরীর দিন দিন ভারী হয়ে যাচ্ছে। এটার কারণ তো আমি বুঝতেই পারছি। ও তো আমি বুঝতে পারছি, আমি ওইটা পরিষ্কার করবি, মানে এটা শুধু আপনি না, যারা শুনছেন তাদের জন্য বলি। এবং আপনি যে কথা বললেন, 99% মানুষ এটাই মনে করেন, এবং এই মনে করার মধ্যে কোনো ভুল নেই। 99% মানুষ যারা মোটা হয়ে যাচ্ছেন তারা মনে করেন মানে তিনি খুব কম খাচ্ছেন, এবং মোটা হয়ে যাওয়ার কারণ কোনো একটা অসুখ বিসুখ, যেমন থাইরয়েড বেড়ে গেছে, অথবা অন্য কোনো একটা তারা অনেকে বলেন, মহিলারা বলেন যে আমার নিশ্চয়ই পেটে কোনো টিউমার হয়েছে, পেটে কোন ফুলা ফলা লাগছে। অনেকে বলেন আমি ফুলে যাচ্ছি কারণ বডিতে জল জমে যাচ্ছে বলে। এরকম নানা রকম মানে চিন্তাধারা আছে। একটা জিনিস পরিষ্কার করি, আজকে যে আলোচনা করছি না তার সাথে সম্পৃক্ততা আছে। এই জন্য যে ধরুন আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, সেভিংস অ্যাকাউন্ট, আমার কথা শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি মশাই নিজে যদি টাকা না রাখেন, বা আপনার বাড়ির লোক আপনাকে ভালোবেসে তাতে যদি টাকা না ভরেন, তাহলে শতকরা 99.9999% পসিবিলিটি যে আপনার টাকার পরিমাণ বাড়বে না। আপনাকে টাকা রাখতে হবে অ্যাকাউন্টে, তবে না টাকার পরিমাণ বাড়বে। এই কথা ঠিক বলছি তো? এবার টাকা না রাখলেও টাকার পরিমাণ বাড়তে পারে, যদি একবারে অনেক কিছু টাকা রেখে অনেকটা টাকা, তার থেকে ইন্টারেস্টে টাকা বাড়তে পারে। ওইটা ওই 99.999% থেকে বাদ দিয়ে 0.0001% ওটাকে বাদ দিয়ে দিলাম। খুব কম পসিবিলিটি। কজনের হয়েছে জীবনে? হয়নি তো? আপনার হয়েছে নাকি এরকম যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অন্য কেউ টাকা ভরে দিয়েছে? হয়েছে নাকি? হয়নি, ব্যাস ব্যাস, তাহলে ওটা আমি বাদ দিয়ে দিলাম। এই ব্যাংক অ্যাকাউন্ট টাকা কড়ির কথা কেন বললাম, ধরুন আপনি সারা দিনে যতটা ক্যালোরি খরচা করেন, আপনি যদি দৈনিক হারে তার থেকে বেশি কিছুটা ক্যালোরি নিতে থাকেন, তাহলে ওই ক্যালোরিটুকু তো আপনি খরচা করতে পারছেন না বলে অগত্যা লিভারের হাতে একটি রাস্তা আছে। লিভার করে কি, লিভারের মধ্যে প্যারেনকাইমাল ফ্যাট হিসেবে লিভারে ফ্যাট জমা হয়, এটাকে ফ্যাটি লিভার বলে। এবং যখন এইটা না মানে আর জমানোর জায়গা নেই, তখন অন্য অন্য সমস্ত জায়গাতেও এরকম মেদ বৃদ্ধি ঘটতে থাকে এবং বডি ওয়েট বেড়ে যায়। এবং যখন বডি ওয়েট বেড়ে যাবে তখন একটু হাঁটতে চলতে গেলেই আপনার ক্যালোরি খরচা বেশি হবে, এবং তারপরে স্টেজে আপনার খিদে ভাব পাবে, মানে ওই বডি ওয়েটটা বজায় রাখার জন্য আবার খিদে ভাব পাবে। এই যে একটা মানে ভিসিয়াস সাইকেল চলবে, এইটা থেকে মুক্তি পাওয়ার জন্য বিজ্ঞানীরা অনেক অনেক গবেষণা করেছে যে কি করলে ভালো হয়। বড় বড় কথা, মানে আমাদের হাতে এখন ওষুধ বেরিয়ে গেছে, ওষুধ দিয়ে আমরা রোগা করে দিতে পারি মানুষকে। আমি সেটা বলছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা একদম পছন্দ করি না। তার কারণটা কি বলছি, এর মধ্যে একটা বিরাট বড় বোকামি আছে। ধরুন আমি আপনাকে বললাম যে মশাই ঠিক আছে আপনার 10 কেজি কি 15 কেজি ওজন বেড়ে গেছে, তো আমি ওষুধ দিয়ে, আপনি ডাক্তারবাবুর কাছে গেলেন, আমাদের যে ওষুধ এখন বেরিয়ে গেছে আমরা শিওর শর্ট ওজন কমিয়ে দেবো। আপনার কিছু এরপরে প্রশ্ন করতে ইচ্ছা করবে? তার তো কোনো প্রশ্ন করতে ইচ্ছে করবে। আমি হাসছি কেন, ওই কারণের জন্য তো আপনি এটা জিজ্ঞাসা করছেন না, আপনার মাথায় খেলছে না কিছুতেই। মশাই আমি যখন ওষুধটা বন্ধ করে দেবো তখন আমার ওজনটা কি কমেই থাকবে?
এটাও একটা প্রশ্ন রয়েছে। করলেন না তো এই মানুষের মধ্যে এটা থাকে না। আসলে কি, আপনি ওষুধ খেলেন, আপনার ওজন কমে গেল, এবার ওষুধ বন্ধ করবেন, আবার ওজন বেড়ে গেল, আর এই ওষুধ খুব কস্টলি। তারপর আপনার মনে কি হবে, কোথায় ডাক্তারবাবু তো আমাকে বলেনি, এই তো এত টাকা খরচা করিয়ে দিল, আবার ডাক্তারবাবুর উপর রাগ হবে। মূল ব্যাপারটা হচ্ছে যে ওষুধ খেয়ে ওজন কমানো সম্ভব, কিন্তু ওষুধ যখন বন্ধ করবেন তখন ওজনটা কমিয়ে রাখার জন্য তার আগে থেকে লাইফস্টাইলে যে পরিবর্তন, যে কথাটা নিয়ে আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম, ওই ক্যালোরির হিসেব দিলাম। যতক্ষণ আপনার খাবার দাবারের দিকে আপনার ক্যালোরির হিসেবটা ঠিক না থাকবে, দৈনিক ক্যালোরি খরচা করার জন্য আপনি সময় ব্যয় না করবেন, এই সবগুলো যদি আপনি না করেন, শুধু ওষুধের উপর নির্ভর করেন, তাহলে ওই আমরা ইংলিশে একটা ইডিয়াম আছে, আমরা বলি ইটস টু গুড টু বি ট্রু। এই কথাটা মানে হলো আসলে ইটস ভেরি ব্যাড। ইটস টু গুড টু বি ট্রু মানে হলো ইটস রিয়েলি ব্যাড। তো এটাও ওরকম একটা ব্যাপার, ইটস রিয়েলি টু গুড টু বি ট্রু, অর্থাৎ অত্যন্ত বেশি ভালো হয়ে গেল। এইভাবে ওজন কমানো ঠিক নয়। মানে ওয়ার্ক করতেই হবে। আপনার ওয়ার্ক বলতে এমন কিছু ভাবে হাঁটা বা এক্সারসাইজ সপ্তাহে 5 দিন অন্তত, যাতে এখান দিয়ে একটু ঘাম হয়, আচ্ছা। এইটা। এবং এখনকার দিনে সবার হাতে একটা মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল আপনারও আছে না? হ্যাঁ হ্যাঁ আছে। তাহলে একটা হেলথ অ্যাপ ডাউনলোড করতে কোনো খরচা লাগে না। হেলথ অ্যাপ বোঝেন তো, আমি কোম্পানির নাম বলছি না, বিভিন্ন কোম্পানির আছে না হেলথ অ্যাপ, হেলথ অ্যাপ্লিকেশন। এটা ডাউনলোড করলে আপনি দৈনিক কতটা ক্যালোরি খরচা করছেন, কতটা হাঁটছেন, কতটা বিশ্রাম করছেন, কোনো পয়সা খরচা না করে দৈনিক আপনি যখন রাত্রে শুতে যাচ্ছেন দেখতে পাবেন। আমার কথা বুঝেছেন? অর্থাৎ এইটা আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে খাবারে, আপনার লাইফস্টাইলে বেশ কিছু পরিবর্তন আনার ব্যাপার আছে। আর এর সব থেকে বড় শত্রু, মানে আপনি যাতে কিছুতেই ওজন না কমাতে পারেন, এর সব থেকে বড় শত্রু হলো বিভিন্ন মিডিয়ায় এত বিজ্ঞাপনে খালি খাবার খাবার, এই এখানে ওই খাবার অত কম দামে, সেই খাবার ওখানে ওই খাবার পাওয়া যায়, এই করে মানে মাথা ভর্তি খাবার। এবার এইটা থেকে দূরে থাকতে হবে। সপ্তাহে মানে এক বছরে 4 দিন দুর্গাপুজোর সময় একটু একটু যে অনিয়ম হবে না তা নয়, নিশ্চয়ই হতেই পারে। আমি 365 দিনের কথা বলছি। তো সেক্ষেত্রে ওই লোভদায়ক খুব সুন্দর করে ছবি তোলা বিভিন্ন রকমের খাবার, আমি অনলাইনে একটা দেখেছি, কোলাজেন কফি বলে একটা কি ছেলে ওজন হারায় এরকম একটা অ্যাড দেখছিলাম। ওই তো অ্যাড। আপনি ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া, আপনি ওখানে বহরমপুরে যে ডাক্তারবাবুকে দেখান, তার পরামর্শ ছাড়া কোনো ওষুধপত্র ব্যবহার করিবেন না। বিজ্ঞাপনে প্রলোভনে না পড়া ভালো। কারণ একটা কথা বলে দিই আমি সমস্ত দর্শক শ্রোতী মণ্ডলীকে, আপনারা বোধহয় এটা জানেন কিনা জানি না, পরিষ্কার করে দিই, আমাদের মেডিকেল সায়েন্সে আমরা ডাক্তারবাবুরা যে প্রেসক্রিপশনে ওষুধটা লিখি না, এগুলোর জন্য একটা এথিক্যাল প্রমোশন বলে কথা আছে, যেটা ওই ওষুধের কোম্পানিগুলো শুধু ডাক্তারদের ইনফরমেশন সাপ্লাই দেয়, ওইটার কিন্তু বিজ্ঞাপন হয় না। আর যেগুলোর বিজ্ঞাপন হয় ওগুলোকে বলে ওটিসি, ওভার দ্য কাউন্টার মেডিসিন। সেটার জন্য ওষুধের কোম্পানিগুলো বিজ্ঞাপন দেয় বা অন্য কোম্পানিগুলো বিজ্ঞাপন দেয়, যার মধ্যে আবার এমন কিছু আছে যেগুলো ওষুধই নয়, কিন্তু আপনি মনে করছেন ওষুধ। এইভাবে ভুলিয়ে ভালিয়ে মানে ওই এথিক্যাল প্রমোশনের বাইরের যে ব্যাপারগুলো, সেগুলোতে আপনি দেখছেন, আপনি যে বিজ্ঞাপন দেখেছেন ওটা সেরকম ব্যাপার। আর ডাক্তারবাবুরা যখন প্রেসক্রিপশন করবেন আপনাকে ওষুধ, তখন তার মধ্যে কি আছে, কতটা আপনার জন্য দরকার, কিভাবে কাজ হবে, কতদিন খাবেন, সাইড এফেক্ট কি আছে, এসব চিন্তা করে ওনার দায়িত্বে উনি আপনাকে প্রেসক্রাইব করছেন। এই দুটো পুরো আলাদা জিনিস, একটু মাথায় রাখবেন। ঠিক আছে, বোঝা গেছে আমার কথা? আর কিছু আমি তাহলে অফ করতে পারি? ধন্যবাদ। হ্যাঁ, একটা দিন পুরো ওজন কিভাবে কমাতে হবে এইসব নিয়ে আলোচনা হবে। কিন্তু আজকে এটা যে আলোচনাটা করছি আমি জানি একটু গোলমেলে, আর বেশি মানে কেমিস্ট্রি যারা জানে তাদের সুবিধে, সাধারণ মানুষের একটু অসুবিধা হবে। কিন্তু এই আলোচনাটা আমি করে ব্যাপারটা বুঝিয়ে দেবো। আমি আর একটা ফোন নেবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। বলছি যে আমার মাথার চুলগুলো উঠে যাচ্ছে, আজকে 3-4 মাস হয়ে গেল, তাহলে একটা ক্রিম ব্যবহার করছিলাম, তো ক্রিমটা কোনো কাজ হলো না। কি ব্যবহার করেন? আমার মাথার চুলগুলো হ্যাঁ উঠে যাচ্ছে, আপনি কি ব্যবহার? একটা উঠে যাচ্ছে, বা সাবান নিচ্ছি বা তেল দিচ্ছি, তেল সাবান দেওয়ার পরে চুলের মাথায় থাকছে না, হয়ে যাচ্ছে। আপনার কত বয়স? আমার বয়স 40। আচ্ছা আচ্ছা। আপনার বাবা বা আপনার ঠাকুরদাদার 40 বছর বয়সে মাথায় চুল ছিল?
ছিল, ওদের সব ছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি কোত্থেকে ফোন করছেন, কে ফোন করছেন, নাম বলুন। আমি সুনীল কুমার দাস বলছি, দুর্গাপুর সিটি সেন্টার থেকে। আচ্ছা, দুর্গাপুর, সুনীল বাবু দুর্গাপুর থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু বলে দিই তাহলে। আপনি কখনো এই ব্যাপারে কোনো আপনার বাড়ির ডাক্তারবাবু হোক বা কোনো ডাক্তারবাবুর সাথে পরামর্শ করেছেন, জানেন? পরামর্শ করেছিলাম, বলেছিল একটা ক্রিমের কথা, ক্রিমটা লেগেছে 2-3 দিন। ক্রিমের কথা? কাজ হয়নি। ক্রিমের কথা মুখে বলেছিলেন না প্রেসক্রাইব করেছিলেন? না, মুখে বলেছিলাম ওনাকে। না না, এটাও আবার সবাইকে বলি, এইগুলো খুব ক্যাজুয়াল হয়ে যাচ্ছে। যে কিছু জিনিস আপনি মুখে খাবেন, আপনার স্কিনে লাগাবেন, আপনার স্কিন, আপনার মুখমণ্ডল, আপনার চুল, আপনার পেট, এগুলো খুব দামি জিনিস। একটা জায়গায় দুটো কোনোদিন হবে না। তা ক্যাজুয়ালি একটা যে কোনো ক্রিম লাগানো, যে কোনো একটা ওষুধ বললো খেয়ে নেওয়া, এগুলো নিজেকে মানে আপনি কতটা দামি এটা বুঝতে না পারার জন্য হয়। এটা না করা ভালো। আপনি ডাক্তারবাবুকে দেখাবেন, কিন্তু তার আগে একটা কথা বলি। আপনি যখন মাথায় হাত দেন তখন একদম মসৃণ মনে হয় না একটু খোঁচা খোঁচা ছোট ছোট চুল আছে? হালকা ছোট ছোট চুল আছে, হালকা একদম। ব্যাস ব্যাস, তাহলে তো এটা গ্রোথ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আপনি এখান থেকে আমি কিচ্ছু বলবো না এই কারণের জন্য, কারণ আমি বলতে গেলে সাধারণত আমাকে অনেকে এইসব ব্যাপারে প্রশ্ন করেন, কারণ পেটের সাথে অঙ্গাগ্নিভাবে জড়িত। আমাদের চুলের গ্রোথ বলুন, চুল পড়ে যাওয়ার ব্যাপারটা বলুন, পেটের রোগের সাথে অঙ্গাগ্নিভাবে জড়িত। তো সেক্ষেত্রে সবসময়, হ্যাঁ বলুন বলুন। আপনি দুর্গাপুরে সিটি সেন্টারের কাছাকাছি আপনার বাড়ি, সেখানে আপনি যে ডাক্তারবাবুকে দেখান, আপনার বাড়ির ফিজিশিয়ান, তার সাথে আগে একটু পরামর্শ করুন এবং তার পরামর্শ নিন। পরে তো আমার হেল্পলাইন আছে, যদি মনে হয় যে ওখানে কোনো কনফিউশন আছে বা কাজ হচ্ছে না, আপনি ফোন করলে আরো বেশি পরামর্শ দেবো। কিন্তু আমি এখানে একটা ব্যাপার পরিষ্কার করে নিই, খুব একদম এখনকার দিনে যে নতুন ইমপ্রুভমেন্ট হয়েছে চিকিৎসায়, সেই জায়গাটা বলে নিই। সেটা হলো পুরুষ মানুষের ক্ষেত্রে বিভিন্ন এনভায়রনমেন্টের কারণের জন্য। একটা তো জেনেটিক কারণ, আমি যেটা জিজ্ঞেস করলাম, বাপ ঠাকুরদার যদি চুল আগে পড়ে গিয়ে থাকে সেটা একটা কারণ, বাট মানে পুরুষ মানুষের চুল পড়ে যেতে পারে। কিন্তু এছাড়া এখনকার দিনে খাওয়া দাওয়ার মধ্যে এমন সব এজেন্ট ব্যবহার করা হচ্ছে যেগুলোর জন্য কিন্তু চুল পড়ে যেতে পারে। এর মধ্যে ওটা আমি বলছি পরিষ্কার করে, বাইরের খাবারের মধ্যে এই যে এটা দেখুন, প্রচুর মানুষের মানে জড়িত আছেন। এই বিক্রি না হলে চলবে না। আমি বিরিয়ানির কথা বলছি, আমি বিরিয়ানির বিরোধী নই, একদম বিরোধী না। আপনারা প্রচুর আরো দোকান করুন, আরো মানুষ খাক, প্রচুর মানুষ চাকরি পাক, কাজ পাক, বিরিয়ানির চেন ওপেন হোক, সব হোক, ভালো ভালো। কিন্তু যে যার পেটের প্রবলেম আছে, যে মোটা হয়ে যাচ্ছে, যে মহিলার পলিসিস্টিক ওভারি ডিজিজ আছে, যে পুরুষ মানুষের হার্টের কোনো প্রবলেম আছে, কোলেস্টেরল বেশি, হাইপার ট্রাইগ্লাইসিডিমিয়া আছে, এরকম এক গাদা অসুখ, যার প্যানক্রিয়েটাইটিস ছিল, এরকম প্রচুর প্রচুর মানুষের, তাদের জন্য কিন্তু ওই ধরনের খাবার একদম নেওয়া অনুচিত। আমরা এই যে গত 30 বছরে শহরের মানুষের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন ঘটে গেছে। এটা আমি নিজে এমনভাবে লক্ষ্য করেছি যে কোনোদিন বলিনি, আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি। সব কিছুতেই না শহরের মানুষ মনে করছে যে ডাক্তারবাবুর কাছে একটা ওষুধ আছে, ডাক্তারবাবু ওষুধ দিয়ে ঠিক করে দেবে। বিশ্বাস করুন, এই যে ওষুধ দিয়ে ঠিক করে দেবে, একটা ওষুধ আছে ওষুধ দিয়ে ঠিক করে দেবে, এই চিন্তাটা যেন অনেক অনেক পরে মাথায় আছে। আগে মাথায় এটা আসুক, ওষুধ ছাড়া আর কি কি দিয়ে ডাক্তারবাবু ঠিক করতে পারে। এবং এটা শুনতে এখন বেশিরভাগ মানুষ অবিশ্বাস্য এবং হাস্যকর মনে করবেন, কারণ তারা মনে করবেন যে ওষুধ ছাড়া অন্য কি আছে, ডাক্তারবাবুর কাছে আর কি আছে। সবাই তো ডাক্তারবাবুর কাছে গেলেই এক্সপেক্ট করে যে ডাক্তারবাবু একটা প্রেসক্রিপশন নিয়ে বেশ কয়েকটা ওষুধ লিখে দেবে, তাই না? এটা সবাই এক্সপেক্ট করে। কিন্তু এবার চিন্তা থেকে সরতে হবে, কারণ এই যে আমি কথাটা বললাম, আপনি আরেকটু ঠান্ডা মাথায় চিন্তা করলে দেখবেন এখনকার দিনে আপনি যে ডাক্তারবাবুকে দেখাতে যান, আগে চিন্তা করে যান আমার পেটের রোগ, তো আমি গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে দেখাতে যাব। আমার মনে হচ্ছে একটা নার্ভের রোগ, তাহলে আমি নিউরোলজিস্টকে দেখাই। আমার ডায়াবেটিস হচ্ছে, আমি এন্ডোক্রিনোলজিস্ট বা ডায়াবেটোলজিস্টকে দেখাই। আমার গা হাত পায়ে ব্যথা, কে জানে হাড়ের কোনো প্রবলেম কিনা, যাই অর্থোপেডিককে দেখাই। এই করে ধরুন আপনি 3টে প্রবলেমের জন্য 3জন ডাক্তারবাবুকে দেখাচ্ছেন, 3টে ডাক্তারবাবু 3টে আলাদা আলাদা প্রেসক্রিপশন দিলেন।
এবং কম করে যদি ওরা 3টে ওষুধও দেন, তো 3 9টা ওষুধ ডেইলি আপনাকে নিতে হচ্ছে। অন্য একজন ডাক্তারবাবু জানেন না যে অন্য ডাক্তারবাবু কি ওষুধ দিয়েছে বা তার কি কি সাইড এফেক্ট হতে পারে। বাংলায় কথা আছে উদর পিণ্ডি বুদর ঘাড়ে, এই সব মিলিয়ে আর একটা রোগ সৃষ্টি হওয়া, এই ঘটনাগুলো ঘটছে এবং আমি চোখের সামনে দেখছি। ওই জন্য মানুষ যাতে একটু অ্যাওয়্যার হয় এই ব্যাপারটা মাথায় আছে বলে বলছি। তো আপনার যে ব্যাপারটা এই চুল ওঠার ক্ষেত্রে আমাদের হাতে যা চিকিৎসা আছে, বিশেষ করে যেহেতু আপনার একদম চকচকে টাক হয়ে যায়নি, অর্থাৎ হেয়ার ফলিকলস গুলো ঠিক আছে, আমরা ওষুধপত্র চিকিৎসা দিয়ে এটা অনেক ইমপ্রুভ করতে পারি, প্রোভাইডেড আপনার এই জেনেটিক কারণ ছাড়া চুল পড়ে যাওয়ার জন্য আরো যা যা কারণ, এই কয়েকটা একটু বলে দিই। প্রথম কথা, খাবার, এটা আমরা অনেকে জানি না বলে বলছি, খাবার জলের সাথে কোনো কোনো জায়গায় এই কিছুদিন আগে পর্যন্ত শুনেছেন না খবরের কাগজে উঠতো যে ওইখানকার জলে আর্সেনিক পাওয়া গেছে, এরকম উঠতো। যে কোনো রকমের হেভি মেটাল, যেমন ধরুন লেড মানে সীসা, কপার মানে তামা, আর্সেনিক, এইরকম বেশ কিছু কিছু মেটাল আছে যেটা জলের মধ্যে থেকে, সেটা যদি অনেক দিন ধরে সেই জল পান করেন, সেটা আপনার লিভারকে, জিআই সিস্টেমকে এফেক্ট করে এবং নার্ভের সিস্টেমকে এফেক্ট করতে পারে, চুল পড়ে যেতে পারে এর থেকে। এবং হতে পারে কি চুল পড়াটাই প্রথম সাইন হতে পারে। এগুলো হচ্ছে আমাদের মানে ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বলছি। কিন্তু যদি আপনি একজন ডার্মাটোলজিস্ট যিনি স্কিন দেখেন তাকে জিজ্ঞেস করেন, সাধারণত চুলের ব্যাপারে লোকে ডার্মাটোলজিস্টের কাছে যায়, তো সেক্ষেত্রে তাদের মাথায় প্রথম থাকে যে কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়নি তো, মানে ফাঙ্গাস ইনফেকশন বলতে প্রথমেই আমরা বাংলায় খুশকি বলি যাকে, সেই ধরনের প্রবলেম কিছু হয়নি তো, বা নার্ভের অনেকের অসুখ কিছু থাকে, সেই ওষুধ সংক্রান্ত কারণে কোনো চিকিৎসার জন্য কোনো ওষুধ খেলে, কোনো কেমোথেরাপি হলে, এরকম বিভিন্ন বিভিন্ন কারণ আছে যার জন্য চুল পড়ে যেতে পারে। অর্থাৎ এই সব কারণের জন্য বা যে কোনো কারণের জন্য চুল পড়লে যদি কেউ একটা বাজারে বিজ্ঞাপন হওয়া একটা মলম ক্রিম লাগিয়ে মনে করেন আমার চুল একবার ঠিকঠাক হয়ে যাবে, তাহলে চিন্তার গোড়ায় গলদ আছে। আগে নির্ণয় করতে হবে যে চুল পড়ার কারণটা কি। কারণ 40 বছর বয়সে যার বাপ ঠাকুর দাদার চুল ওই বয়সে পড়েনি, অর্থাৎ জেনেটিক্যালি যে প্রোন নয়, তার ক্ষেত্রে হেয়ার রিগ্রো করার যথেষ্ট সম্ভাবনা আছে কোনো বিশেষ কারণের জন্য চুল পড়ে যাচ্ছে। এনভায়রনমেন্টাল পলিউশন, দুর্গাপুরে আপনি থাকেন বলছেন, দুর্গাপুর এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক কলকারখানা, হ্যাঁ কলকারখানা আগে যা ছিল অনেক বন্ধ হয়ে যাওয়ার জন্য ধোঁয়াও কমে গেছে। আপনার ডিপিএল তখন বন্ধ না, ডিপিএল চালু? দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড কি চালু আছে না বন্ধ হয়ে গেছে? বন্ধ আছে, হ্যাঁ। ওইসব অনেক কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার জন্য আরো ধুলো ধোঁয়া কমে গেছে। তো যাই হোক, যে কোনো কারণের জন্য হোক, একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে। হাওয়াতে, বিশেষ করে যারা অনেক ভিড় রাস্তায় মোটরসাইকেলে চালান, তাদের তো সবসময় একটা হেলমেট পরে থাকতে হয়। তো সেই হেলমেট পরার জন্য যদি সেরকম হেলমেট না হয় যা ভেতর দিক দিয়ে হাওয়া চলাচলের ব্যাপারটা ঠিক রাখবে, তো সেই সব কারণের জন্য অনেক সময় চুল পড়তে পারে। ওই জন্য এত এত কারণ আছে, এবং যেহেতু এটা স্পেসিফিক চুল পড়া কেন হয় কি বৃত্তান্ত সেই কারণের অনুষ্ঠান নয়, ওই জন্য আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে যেভাবে বর্ণনা করি সেভাবে এখন করলাম না, খালি একটা বেসিক মানে গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম। আপনি যদি আপনার এর পরিপ্রেক্ষিতে কোনো প্রশ্ন থাকে বলুন, আমি উত্তর দেবো। কি ব্যবহার করবেন? না না, চুল তো পড়ে যাচ্ছে, তেল সাবান ব্যবহার না করলে যদি চুল মানে গ্রো হয়ে যায়, যেটা কিন্তু হবে না কিছুতেই, ওটা মানুষের চিন্তা। আপনি ডাক্তারবাবুকে দেখান যাতে হেয়ারটা রিগ্রো করে। আপনার এখনো অনেকটা সময় আছে, সঠিক চিকিৎসা করলে হেয়ার রিগ্রো করতে পারে। আর তেল সাবানের যে ব্যাপারটা, নর্মাল তেল সাবানে ব্যবহার করাতে চুল পড়ে যাওয়ার কোন রকম অবস্থার সৃষ্টি হয় না। আপনি যা ব্যবহার করছেন ডাক্তারবাবুর পরামর্শ না নেওয়া পর্যন্ত করতে পারেন, তারপর যদি ডাক্তারবাবু বিশেষ কোনো পরামর্শ দেন তো সেটা মানতে হবে অবশ্যই। ঠিক আছে, আর কিছু সমস্যা, আর কিছু প্রশ্ন? তাহলে বিচ্ছিন্ন করবো লাইন বিচ্ছিন্ন করবো। আমি আপনাকে
হ্যাঁ হ্যাঁ, আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। ধন্যবাদ, ভালো থাকুন। হ্যাঁ, এবার আমি একটু আলোচনায় যাব। আমি আমরা যে খাওয়া দাওয়ার খাচ্ছি তার মধ্যে যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এইগুলোর কথা বললাম, ওই ক্যালোরির জায়গায় যেতে গিয়ে একটা ছোট্ট মানে ইনফরমেশন দিলে আপনাদের কাছে ব্যাপারটা খুব পরিষ্কার হবে। ধরুন একই ওজনের প্রোটিন কেউ খেলো, কার্বোহাইড্রেট কেউ খেলো, ফ্যাট কেউ খেলো, তাহলে আমি যদি জিজ্ঞাসা করি, ধরুন 1 গ্রামের কথা বলি বা 10 গ্রামের কথা বলি, যদি 10 গ্রাম বা 1 গ্রাম প্রোটিনে কতটা ক্যালোরি, অতটা ওই ওজনের ফ্যাটে কতটা ক্যালোরি, কার্বোহাইড্রেটে কতটা ক্যালোরি, সব থেকে বেশি ক্যালোরি কিভাবে দেহে যায়? এর উত্তরটা হচ্ছে ফ্যাট, অর্থাৎ তেল, মাখন, ঘি, এটাতে সব থেকে ক্যালোরি বেশি। এটা হচ্ছে প্রায় 9 কিলো ক্যালোরি প্রতি গ্রামের হিসেবে, এবং এর তলায় কার্বোহাইড্রেট এবং তার তলায় প্রোটিন। 9-এর পরে কার্বোহাইড্রেটে 7 একটু কম বেশি করবেন, প্রোটিনে ওর থেকে আরেকটু কম। অর্থাৎ আমি যদি শুধু ক্যালোরির কথা চিন্তা করি, আর কিছু চিন্তা করব না, শুধু ক্যালোরির কথা চিন্তা করলে ফ্যাট মানে ফ্যাটস অ্যান্ড অয়েলস, যেটা সবথেকে বেশি ক্যালোরি ওজন অনুযায়ী, সেটাকে স্বাভাবিকভাবেই কমাতে হবে খাবারের মধ্যে। কিন্তু শুধু এইটুকুনি কথা বললে না, কোনো কনসেপ্ট তৈরি হবে না। মূল ব্যাপারটা যেটা জানতে হবে সেটা হচ্ছে, এই যে আগে ভদ্রলোক ফোন করলেন, যিনি বললেন যে আমি ওইসব হাঁটা চলা এক্সারসাইজ করার সময় পাচ্ছি না। আজকালকার দিনে প্রচুর মানুষ কাজের জন্য বা অন্য অন্য বিভিন্ন কারণে ওই ল্যাপটপে বসে কাজ, তারপরে একটু সামান্য হাঁটা চলা, এই সবের মধ্যেই থাকতে হয়। তারপর তো বাড়ির নানা রকমের দায়িত্ব নিতে হয়। যিনি গৃহকর্তা, তাকে যে ছেলেটি বা মেয়েটি নিজের ক্যারিয়ার তৈরি করবার জন্য পড়াশোনা করছেন, কোনো ট্রেনিং করছেন, অনেকটা সময় বসে পড়াশোনা থেকে শুরু করে এত কিছু করতে হয়। আবার উল্টো দিকে এরকম আছে, কঠিন কায়িক পরিশ্রমের কাজও তো অনেকে করছেন না, কিন্তু প্রবলেমটা তাদের নয়, প্রবলেমটা হচ্ছে তাদের যাদের কঠিন কায়িক পরিশ্রম যারা করছেন না। এবং এই ক্ষেত্রে আমার যেটা পরামর্শ, আমি সেটা একটু পরিষ্কার করে দিই। যারা করছেন না তাদের জন্য দৈনিক ক্যালোরি সব মিলিয়ে 24 ঘন্টায় 1600 থেকে 1800 ক্যালোরি ডায়েট হচ্ছে অপটিমাম নেওয়া উচিত। এইটা বললেই তো এবার লোকে ভাববে যে আমি ডাল ভাত তরকারি মাছ খাই, আমি ক্যালোরি কি করে মাপবো, কি করে হিসেব করব? এইখানে আপনার ডাক্তারবাবুর একটু পরামর্শ দরকার হবে। তিনি পুঙ্খানুপুঙ্খভাবে আপনি সকাল থেকে রাত্রিবেলা পর্যন্ত কি খাচ্ছেন না খাচ্ছেন, সেটাতে কতটা ক্যালোরি আপনার যাচ্ছে, যদি ক্যালোরি কমাতে হয় কমিয়ে কিরকম একটা ডায়েট হলে ভালো হয়, বা বাড়িয়ে কিরকম ডায়েট হলে ভালো হয়, সেটা ব্যাপারে পরামর্শ দেবেন। এবং তারও আগে সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন, গুগল তো একটা মানে এর টিপলেই হাতে সামনে গুগল করে আপনারা একটু পড়ে দেখে নিতে পারেন, এবং সেটা আপনাদের হেল্পও করতে পারে। তো মূল ব্যাপারটা হচ্ছে যে ক্যালোরি ইনটেক কতটা। এবার হচ্ছে যে যার ধরুন হাঁটা চলা অনেক বেশি, কায়িক পরিশ্রম বেশি, তার কিন্তু ওই 1600-1800 ক্যালোরির ডায়েটও হবে না, তাকে 2200-2500 ক্যালোরির ডায়েট দিতে হবে। অর্থাৎ ডায়েটের একটা বিরাট ভূমিকা আছে। এইবার আমার এই কথা শুনে প্রচুর মানুষের এরকম ধারণা হবে, তাহলে তো ডাক্তারবাবু বলছেন ওই ফ্যাটস অ্যান্ড অয়েলস কাট ডাউন করতে, যাতে ক্যালোরি কম যায়। তো আরেকদিকে আরেক পক্ষ মানে আমারই পক্ষ, মানে আমার বিপক্ষের লোক কেউ নেই। তো তাদের একটা ধারণা যে ঘি খেলে ভালো। এখন তো এটিউ ঘি নিয়ে অনেকে বলছে, সত্যি সত্যি ঘি যেটা পিওর ঘি, কাউ ঘি, উপকার। কিন্তু মনে রাখতে হবে ওই পুরো ক্যালোরির হিসেবের মধ্যে, অর্থাৎ যার 1600 ক্যালোরির ডায়েট নেওয়ার কথা, সে যদি ঘিয়ের পরিমাণটা বাড়ায় বা কিছুটা ঘি খায়, তার থেকে যে ক্যালোরিটা আসছে, টোটাল ক্যালোরি 1600 থেকে সেইটা বাদ দিয়ে বাকি ক্যালোরির মধ্যে থেকে তার অন্য খাবারগুলো বাঁচতে হবে। এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ ঘি খারাপ নয়, কিন্তু টোটাল ক্যালোরি বেশি আমি যদি নিই, সেটা ঘি হিসেবে নিই,
সেটা আমি ঘি না নিয়ে কার্বোহাইড্রেট হিসেবে নিই বা প্রোটিন হিসেবে নিই, তিনটাতেই ক্যালোরি যদি এক্সিড করে যায়, মানে আমার যে ডেইলি ক্যালোরি নেওয়ার কথা তা সেটা থেকে এক্সিড করে যায়, তাহলে সেটা ক্ষতি হবে। কারণ আপনি প্রত্যেক দিনই একটু একটু করে ওই যেটা ব্যাংকে টাকা জমা দেওয়ার মতো একটু একটু করে জমাচ্ছেন, এবং কিছুদিন পরে তার থেকে সুদ বৃদ্ধি পাবে। তখন আপনি বলবেন আমি তো কিছুই খাই না, আমার ওজন বেড়ে যাচ্ছে কেন? উত্তরটা হলো ওই যে আপনি জমিয়ে রেখেছেন, ওর থেকে সুদ বৃদ্ধি পাচ্ছে। কাজেই ছোটবেলা থেকে আমাদের বাড়ির ছেলেমেয়েরা যখন বড় হচ্ছে তখন থেকে খাওয়া দাওয়া, এবং যেটা এখন আমার খুব মন খারাপ লাগে, বিকেলবেলা খেলাধুলাটা প্রায় অনেকটাই বিভিন্ন কারণে প্রায় বন্ধ হতে চলেছে। এইটা আবার কিভাবে চালু করা যায়, এবং খেলাধুলা বন্ধ করার জন্য বাবা মায়ের মানে যারা আমাকে দেখাতে চাইছেন তারা বলেন যে খেলাধুলা কি করে করবে, এরপরেই তো স্কুলের টিউশনই, মানে স্কুল থেকে এসে তারপরে মাসে মাসে বা দিদিমণি পড়াতে আসবেন, বা ও একটা কোচিংয়ে পড়তে যাবে, তা পড়াশোনা করবে না খেলাধুলা করবে? মানে এমন জায়গায় ব্যাপারটা আনছেন যেন আমি বলতে বাধ্য হই যে না না, ও পড়াশোনাই করুক। কিন্তু আমি তো ওই গোত্রের লোক নই। একটা ব্যাপার পরিষ্কার করে শুনে রাখুন, পড়াশোনা করতে গেলে মানে পড়াশোনা করে তো কিছু আপনি মানে কোন একটা কম্পিটিটিভ পরীক্ষা দেবেন বা নিজে থেকে কিছু একটা গড়বেন, এই যাই কিছু করতে যাবেন না কেন, খেলাধুলাও যত রকমের খেলাধুলা আছে, সব রকমের খেলাধুলা আপনাকে পড়াশোনাতে বেশি হেল্প করে। আপনাকে যে কোনো একটা সমস্যা সমাধান করার জন্য নিজে থেকে একটা ইনোভেটিভ রাস্তা বের করতে হেল্প করে। নাটকের ভাষায় এটাকে ইম্প্রোভাইজেশন বলি আমরা। তো সেটা নিজে থেকে আপনি করতে পারবেন। শুধু পড়ার বইয়ের মধ্যে যদি থাকেন, তাহলে এই যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো, কম্পিটিটিভ পরীক্ষা তো মানুষকে মানে যারা পরীক্ষা দিচ্ছে তাদের যতটা সম্ভব ছেঁটে বের করে দেওয়ার জন্য, মানে যাতে খুব কম লোক ওই জায়গাটা পৌঁছতে পারে। তো তাই জন্য ওখানে যে প্রশ্নগুলো বা সমস্যাগুলো দেওয়া থাকে, তার জন্য অনেক সময় খুব ইনোভেটিভ সলিউশন বের করবার দরকার হয়। খেলাধুলা সেক্ষেত্রে আপনাকে হেল্প করে। এইটুকুনি বলে রাখলাম। এবার আমি আসল জায়গায় যাই, যে দেখুন এই যে আমি এত কথাগুলো বললাম, তার মানে আমাদের জিআই সিস্টেম আমরা যখন খাচ্ছি তখন তো আমি বললাম যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এইসবগুলো ওই খাবারের মধ্যে থেকে আলাদা করে এক্সট্র্যাক্ট করছে, করে যেখানে যেখানে দরকার সেখানে সেখানে রক্তের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে, এবং ওইগুলো থেকে যে ক্যালোরি সেটা আমাদের দেহ কাজে লাগাচ্ছে। সেই ক্যালোরির মধ্যে রেডি এনার্জি যেটা, সেটা হচ্ছে গ্লুকোজ থেকে পাওয়া যায়, যেটা কিনা একটা কার্বোহাইড্রেট। এবার সেই গ্লুকোজ 100% ব্রেন এই 100% গ্লুকোজ ছাড়া আর কিছু ব্যবহার করতে পারে না। অন্য অন্য জায়গায় অন্য অন্য সিস্টেম কিছু না কিছু হয়তো একটু একটু পারে। এই কথাগুলো বলছি এই কারণের জন্য যে মাইটোকন্ড্রিয়া বলে ওই যে রিচার্জেবল ব্যাটারিটা আছে, ওটা আমাদের ওই এনার্জিটাকে বিশেষভাবে মানে কি হয়, আমাদের যে ধরুন কার্বোহাইড্রেট বা গ্লুকোজ, এটাকে অক্সিজেন দিয়ে অক্সিডাইজ করতে হয়, মানে পুড়িয়ে ফেলতে হয়, পুড়িয়ে তার থেকে এনার্জি তৈরি হয়। ওই এনার্জিটা আমাদের রিচার্জেবল ব্যাটারি বা মাইটোকন্ড্রিয়া, ওর মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশন হয়, অ্যাডিনোসিন ডাইফসফেটটা অ্যাডিনোসিন ট্রাইফসফেটে পরিণত হয়, মানে এনার্জি নেওয়ার ফলে এটিপি হয়ে গেল, মানে চার্জড ব্যাটারি হয়ে গেল। এবার সেই ব্যাটারিটা থেকে যার যার এনার্জি নিচ্ছে সবাই। এইবার একটা সিনারিও চিন্তা করুন, আমি যে যবে থেকে জন্মেছি আর যবে মারা যাব, এই মাঝখানে পুরো সময়টা, শুধু আমি না, পৃথিবীর যে কোনো মানুষ, আমি জন্তু জানোয়ারের কথা পরে বলবো, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি যে আমাকে বলছে অনলি 5 মিনিট সময় আছে, না একটু হয়তো সময় নিতে হবে আমাকে। তো একটা আমাদের অর্গ্যান আছে যেটা যবে আমি মায়ের পেট থেকে জন্মে ভ্যাঁ করে কাঁদলাম আর যবে চোখ বুঝলাম, তবে পর্যন্ত এক দিনের জন্য 1 মিনিটের জন্য রেস্ট না নিয়ে কিন্তু কাজ করেই চলেছে, কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন। লাভ ডুব, বুঝতে পারছেন? আমাদের হার্টের লেফট ভেন্ট্রিকল কিন্তু এই কন্ট্রাকশন রিল্যাক্সেশন করেই চলেছে এবং নিজে থেকে করে চলেছে। মানে এরকম নয় যে সেটা
মানে আমরা বাইরে থেকে কেউ কিছু করছি, নিজে থেকে করে চলেছে, এমনভাবে তৈরি, মানে এমন একটা ইঞ্জিনিয়ারিং, যারা এ ব্যাপারে উৎসাহী তারা একটু পড়াশোনা করলে অবাক হয়ে যাবেন। তো এই একটা মাসল যে সবসময় কন্ট্রাকশন করছে, রিল্যাক্সেশন করছে, মানে কাজ করে চলেছে, স্বাভাবিকভাবেই যে সবসময় কাজ করে চলেছে তার খাবার দরকার। তো এখানে খাবার মানে এনার্জি দরকার। এনার্জি দু রকমের, একটা হচ্ছে এনার্জি মানে ওই গ্লুকোজ বলুন বা ওই এটিপির হিসেবে এনার্জি দরকার, আর অক্সিজেন দরকার শ্বাস নেওয়ার জন্য। এই শ্বাস নেওয়ার জন্য মানে কেন বললাম যে ওইখানেও যে মাসল সেলগুলো আছে, টিস্যুগুলো আছে, ওগুলো ওদেরও শ্বাস নিতে হয়, ওদেরও অক্সিজেনের দরকার হয়। তাহলে এই যে দুটো জিনিস এনার্জি অ্যান্ড অক্সিজেন, সেইটা দেবার জন্য কনস্ট্যান্টলি আমাকে তো ওই হার্টকে এনার্জি সাপ্লাই করতে হচ্ছে, অক্সিজেন সাপ্লাই করতে হচ্ছে, এবং দুটোর জন্যই আবার অক্সিজেন সাপ্লাই করার জন্য আবার এনার্জি দরকার হচ্ছে। এই এনার্জিটা আসছে এটিপি থেকে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে। অ্যাডিনোসিন ট্রাইফসফেট আবার এনার্জি পাচ্ছে কি করে? ওই যে খাবার দাবার খেয়ে আপনি যে যাকে হজম করা বলি, তার থেকে যে ওই ধরুন গ্লুকোজ তৈরি হচ্ছে বা কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে, সেটাকে অক্সিডাইজ করে এনার্জি তৈরি করছে। এর মধ্যে খুব মানে জটিল অঙ্ক কেমিস্ট্রি আছে, আমি ওটাকে বাদ দিয়ে দিচ্ছি, কারণ এটাই অনেক মানুষের কাছে জটিল লাগছে। এর থেকে বেশি কিছু বললে, আমি জানি আপনাদের হাতে ওই রিমোটটা আছে, টুক করে অন্য জিনিস শুনবেন, আমিও শুনি, তাই বেশি জটিল কে শুনতে চায়। তো মূল ব্যাপারটা হচ্ছে যে এই এনার্জি খাবার থেকে আমাদের পরিপাকতন্ত্র অর্থাৎ আমাদের জিআই সিস্টেম সাপ্লাই করছে, যার জন্য হার্ট এনার্জি পেয়ে ঠিকমতো সচল থাকছে। কোনো অসুখ বিসুখের কারণে, জিআই সিস্টেমের রোগের কারণে বা অন্য আরো অনেক কারণের জন্য এই এনার্জিতে যদি ঘাটতি পড়ে, তাহলে লেফট ভেন্ট্রিকল ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়বে। ও আর ওরম ভাবে কন্ট্রাকশন রিল্যাক্সেশন যেটা আরামে মজায় আনন্দে করতো, সেটা আর করতে পারবে না। এবার যার হার্টে এরকম হবে, তার একটুখানি চলতে গিয়ে মুখটা খুলে যাবে, আমরা বলি প্যান্ট করা, এরকম করে হাঁপাতে শুরু করবে। তারপরে সে ডাক্তারবাবুর কাছে যাবে, ডাক্তারবাবু আমি একটুখানি গেলেই হাঁপাচ্ছি কেন? পরীক্ষা নিরীক্ষা করে আমরা বলবো যে না, তোমার লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন, মানে লেফট ভেন্ট্রিকল ঠিকমতো কন্ট্যাক্ট করতে পারছে না, অন্য অনেক কারণে হতে পারে, লো গ্রেড ইনফেকশনের জন্য এবং অন্য অনেক কারণের জন্য, কিন্তু বেসিক জায়গা হলো এইটা। এতদিন ধরে এই যে আমি 3টে পর্ব ধরে বলে আসছি যে হার্টের রোগ এবং পেটের রোগের সাথে সম্পৃক্ততাগুলো, অর্থাৎ কোন জায়গায় দুটো লিঙ্কড, এইটা হচ্ছে মূল লিঙ্ক এই জায়গায়। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া, আমরা যে জিআই সিস্টেমে যে খাওয়া দাওয়া করছি সেটা থেকে এনার্জি নেওয়া। এইবার ওরা বলছে 2 মিনিট সময় আছে, এই 2 মিনিটে মূল বক্তব্য, এই যে এত সব কথা বললাম, এর পেছনে আসল কলকাঠিটা নাচছে কিন্তু ওই প্যানক্রিয়াস থেকে বেরোনো ইনসুলিন। অর্থাৎ আপনার খাওয়া দাওয়ার বেশ ভালোই খাচ্ছেন, কার্বোহাইড্রেটও হলো, মানে হজমের পরে গ্লুকোজ তৈরি হলো। এবার ইনসুলিন যদি সেই গ্লুকোজটাকে অক্সিডাইজ করতে হেল্প না করতে পারে, সেলের প্রতিটা কোষের মধ্যে তো এইগুলোকে পাঠাতে হবে। তো ইনসুলিনের কাজ হলো সেটা কোষের মধ্যে যাতে ঠিকমতো গিয়ে সেটা অক্সিডাইজ হয়ে তার থেকে এনার্জিটা বের হয়। অর্থাৎ শুধু যদি গ্লুকোজ গ্লুকোজ হিসেবে থাকে, কারোর কোনো লাভ নেই, ওটাকে এনার্জিতে কনভার্ট করতে হবে। এই কনভার্সনের জন্য ইনসুলিন ছাড়া হবে না, এবং সেই ইনসুলিন আপনি নিজে তৈরি করেন আপনার প্যানক্রিয়াস গ্রন্থি থেকে। এবার প্যানক্রিয়াস এর যে ইনসুলিনটা তৈরি করছে তার কোয়ালিটি যদি খারাপ হয়, বা যে সেলের মধ্যে ঢোকাবে সেই সেলের যে সেল মেমব্রেন আছে, আমি 1 মিনিট সময় নেবো, এইটুকুনি শেষ করব। তো সেল মেমব্রেন আছে, সে মনে করলো যে আমি এই ইনসুলিনটা কেমন কেমন লাগছে, এই ইনসুলিনের কথা শুনবো না, একে ইনসুলিন রেজিস্ট্যান্স বলে। অর্থাৎ আপনার ইনসুলিনের পরিমাণ বেড়ে যাচ্ছে, আর আপনার মানে কার্বোহাইড্রেটও রয়েছে, গ্লুকোজও রয়েছে, কিন্তু এনার্জি নেই। এই ব্যাপারটা থেকে ওই হার্ট অ্যাটাকের ব্যাপারটা শুরু হয়। অর্থাৎ এখনকার দিনে কি ডাক্তারবাবু কি সায়েন্টিস্টদের মধ্যে যে চিন্তাধারার পরিবর্তন, সেটা হচ্ছে কিভাবে ইনসুলিনকে আরো কার্যকরী করা যায়, এফিশিয়েন্ট করা যায় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমানো যায়।
আমাকে তো এরম করে দিচ্ছে যে আজকে আর বলার কোনো জায়গা দেবে না, সময় দেবে না। খালি একটা কথা বলে দিলাম, যারা একটু ইন্টারেস্টেড তারা একটু নিজেরা একটু পড়বেন, কারণ সবাইকে বলতে পারি না, হয়তো 0.1% লোক, মানুষকে জানাবেন। এইটা জানলে তার পরের স্টেপে আমরা এগোতে পারবো। অনেক কম ওষুধ নেওয়ার দরকার হবে। আসল জায়গা কি করে ইনসুলিন রেজিস্ট্যান্সকে ওভারকাম করা যায় সেটা জানবো, নেক্সট দিন আলোচনা করবো। আর আমার সময় নেই, বলতে পারবো না। অবশ্যই তাই, অনুষ্ঠান আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কেমন আছেন, ভালো থাকুন। এতক্ষণ এই অনুষ্ঠানে আপনারা ছিলেন, প্রচুর ফোন কলস আমরা পেয়েছি এবং যথাযথভাবে পরিপূরকভাবে যেভাবে আমাদের স্যার বলে দিলেন সেই প্রত্যেকটি সূত্র ধরে কিন্তু আমাদেরকে এগিয়ে চলতে হবে। আজকের মতন অনুষ্ঠান এই অবধি। আবারও কিন্তু সামনের দিন আমরা এইভাবে ফিরে আসবো। দুর্গাপূজার আনন্দে মেতে উঠুন, আরো অনেক অনেক আলো খুশি আপনার জীবনকে পরিপূরক করুন। শেষ করলাম অনুষ্ঠান। ছিলাম অমৃতা। নমস্কার। নমস্কার। দূর আর দূরে